সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মডেল টেস্ট এর 6 এর আলোচনায়। আমরা প্রথমত আহ ধারাবাহিকভাবে প্রত্যেকটা মডেল টেস্ট আলোচনা করব। আজকে ষষ্ঠ মডেল টেস্ট আলোচনা করছি। তো আশা করি তোমরা মডেল টেস্টটা দেখার পর উপকৃত হবা, এই জন্য খুব মনোযোগ সহকারে দেখা লাগবে ভিডিওটা। তো আসো আমরা প্রশ্নগুলো সমাধান করি। মডেল টেস্ট 6, এটা টোটাল 40 মার্কস। প্রথম প্রশ্নটা হচ্ছে, হ্যাড আই রিয়ালাইজড হাউ ক্লোজ আই ওয়াজ টু ফেইলিং, আই উড নট হ্যাভ গন টু দ্য পার্টি। আচ্ছা, এখানে যে অংশটা আন্ডারলাইন করা আছে খেয়াল করো, হ্যাড আই রিয়ালাইজড হাউ ক্লোজ, এটাকে আনসার কোনটা করা হচ্ছে? হ্যাড আই রিয়ালাইজড হাউ ক্লোজ। অনেক সময় যে অংশটা আন্ডারলাইন করা থাকে সেটাও কিন্তু আবার নিচেই দেওয়া থাকে। হতে পারে এমন যেটা প্রশ্নে আন্ডারলাইন করা আছে সেটা অলরেডি সঠিক, এই জন্য ওটাই আবার দেওয়া থাকে। যেমন এ নাম্বারের ক্ষেত্রে কিন্তু এটাই ঘটেছে, হ্যাড আই রিয়ালাইজড হাউ ক্লোজ। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন হলো। যেমন এই যে প্রিন্সিপাল ক্লজ, আই উড নট হ্যাভ গন, উড হ্যাভ গন, এই যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে ভিতরি কোথায় বসে? ভিতরি বসে তখন যখন ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমরা জানি যে এই ইফ যুক্ত ক্লজকে আমরা কিন্তু ইফ ছাড়াও লিখতে পারি। যেমন এখানে আমরা যদি এই অংশে ইফ লিখি তাহলে কি হয়? ইফ আই হ্যাড রিয়ালাইজড। এখানে যদি আমরা ইফটাকে ব্যবহার করি তাহলে কি হবে? ইফ আই হ্যাভ রিয়ালাইজড। তো এখন আমরা এই ইফটা কেটে দিয়ে কি করলাম? হ্যাড আই রিয়ালাইজড। অর্থাৎ এ বাদে আর কোনোটাই কিন্তু সঠিক হয় না। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর, দ্য ওয়ার্ড এক্সক্লুশন মিনস। আচ্ছা, এক্সক্লুশন শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া, অর্থাৎ দ্য অ্যাক্ট অফ কিপিং আউট, কোনো কিছু বাহিরে রাখা বা বাদ দেওয়া। এটা ওয়ার্ড মিনিং এর বিষয়, এটা ভালোভাবে পড়লেই তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, দ্য ফ্রেজ ইন অর্ডার টু মিনস, অর্থাৎ ইন অর্ডার টু শব্দ এই ফ্রেজটার অর্থ কি, এটা এখানে চাওয়া হচ্ছে। উইথ দ্য পারপাস অফ, উদ্দেশ্যে। আমরা জানি যে ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, আর উইথ দ্য পারপাস অফ মানে উদ্দেশ্যে। সুতরাং ডি নাম্বার কারেক্ট আনসার। ওকে। 4 নম্বরে, দ্য ইয়ার ওয়াজ 1913, দ্য রাইট ব্রাদার্স হ্যাড জাস্ট ড্যাশ ইন মেকিং অ্যান এয়ারপ্লেন দ্যাট কুড ফ্লাই। দ্য রাইট ব্রাদার্স হ্যাড জাস্ট সাকসিডেড, আমরা জানি যে সাকসিড শব্দের অর্থ কি? সফল হওয়া। 1913 সালে রাইট ব্রাদার্স তারা একটা এয়ারপ্লেন তৈরি করতে সক্ষম হয়েছিল বা সফল হয়েছিল। এখানে সেন্টেন্সটা পড়লে কিন্তু এই সাকসিডেড শব্দটাই কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ সফল হওয়া। যেমন এ নাম্বার ডিলাইট মানে আনন্দ, আনন্দিত হওয়া। বি নাম্বার অ্যানাউন্স মানে ঘোষণা করা। সি নাম্বার প্রসিড মানে চালিয়ে যাওয়া। অর্থাৎ এখানে সবগুলো অর্থ যদি বিবেচনা করি, একমাত্র এই ডি নাম্বারটাই কিন্তু বেস্ট অপশন আমার কাছে মনে হয়, এই জন্য ডি নাম্বার আনসার। 5 নাম্বারে কি বলা হচ্ছে? ইফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ড্যাশ নো ফিয়ার অফ দ্য হস্টিলিটি, গান্ধীজ ট্যাকটিক্স উড হ্যাভ অ্যাভেইলড লিটিল। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে প্রিন্সিপাল ক্লজ গান্ধীজ ট্যাকটিক্স উড হ্যাভ অ্যাভেইলড, এই যে উড হ্যাভ এর পরে ভিতরি কখন বসে? যখন ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখন পাস্ট পারফেক্ট টেন্স কোথায় আছে? পাস্ট পারফেক্ট টেন্স আছে শুধুমাত্র ডি নাম্বারে, আর কোথাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স নেই। যেমন সি নাম্বার আছে, কিন্তু সি নাম্বার এটা মানে একটা প্যাসিভ, ইনকারেক্ট প্যাসিভ হয়েছে, এজন্য এটা হচ্ছে না। 6 নাম্বার, আনলেস এ পাবলিক অফিসিয়াল ক্র্যাশ উইথ দ্য রেগুলেশনস, হি ক্যান বি রিমুভড ফ্রম অফিস অ্যাট এনি টাইম। এটা আমরা বলতে পারি যে এটা ফার্স্ট কন্ডিশনাল। খেয়াল করো, এই যে প্রিন্সিপাল ক্লজ হি ক্যান বি রিমুভড, আমরা জানি যে ইফ যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে প্রিন্সিপাল ক্লজটা এখানে আমার কি হতে পারে? শ্যাল হতে পারে, উইল হতে পারে, ক্যান হতে পারে, মে হতে পারে, মাস্ট হতে পারে। অর্থাৎ যেহেতু এখানে ক্যান আছে, তার মানে এর আগের ক্লজটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রশ্ন হচ্ছে আনলেস আছে। আচ্ছা, আমরা জানি যে আনলেস কিন্তু ইফ এবং নটের সমন্বয়। আনলেস কি? ইফ এবং নটের সমন্বয়। আমরা যদি এখানে ইফ ব্যবহার করি তাহলে কি হবে?
if a public official does not comply with the regulations, if a public official does not comply with the regulations, অর্থাৎ এখানে ইফ এবং নট এর পরিবর্তে কিন্তু আনলেস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটা আনসার করার ক্ষেত্রে এই ক্যান শব্দটা গুরুত্বপূর্ণ, কারণ ক্যান প্রিন্সিপাল ক্লজে কখন বসে, যখন সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ইফ যুক্ত ক্লজ অর্থাৎ আনলেস যুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। 7 নাম্বার, আয়রন রড ড্যাশ বিল্ডিংস, আনসারটা খেয়াল করি, আয়রন রড ইজ ইউজ টু বিল্ড বিল্ডিংস। আচ্ছা, এক্ষেত্রে একটা কনফিউশন থাকতেই পারে। আচ্ছা, এক্ষেত্রে এ নাম্বার কেন ভুল, এ নাম্বার ভুল। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে বি ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়, যেমন ইজ ইউজ টু অর্থাৎ বি ইউজ টু। প্রশ্ন হচ্ছে এখানে বিল্ডিং না হয়ে বিল্ড কেন হলো? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা প্যাসিভ আসলে। যেমন আমি যদি এরকম সেন্টেন্স বলি যে উই ইউজ পেন টু রাইট, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? পেন ইজ ইউজড টু রাইট, পেন ইজ ইউজড টু রাইট, অর্থাৎ এখানে একটা প্যাসিভ। তো এক্ষেত্রে দেখো বাকি অপশন গুলো কোনোটাই কিন্তু মেলে না, কোনোটাই অর্থপূর্ণ হয় না, গ্রামেটিক্যালি কোনোটাই সঠিক না, একমাত্র ডি নাম্বারই সঠিক। 8 নাম্বার, ইফ দ্য ড্যাশ এডুকেটেড দে কুড লিভ। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, দে কুড মাইট এরপরে ভার্বের বেস ফর্ম, যেমন কুড এর পরে লিভ, এটা ভার্বের বেস ফর্ম। তাহলে কুড মাইট এর পরে ভার্বের বেস ফর্ম কখন হয়? যখন সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজটা যখন পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রশ্ন হচ্ছে যে এ নাম্বার তো হচ্ছে না প্রেজেন্ট টেন্স, বি নাম্বার কেন হলো না? বি নাম্বার হচ্ছে না যে আমরা জানি যে কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু ইফ যুক্ত ক্লজে ওয়াজ হয় না। আমি আবার বলছি যে কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু ইফ যুক্ত ক্লজে ওয়াজ হয় না, ওয়ার হয়। যেমন ইফ হি ওয়ার ম্যাড হবে, ইফ হি ওয়াজ হবে না। ইফ আই ওয়াজ বিজি হবে না, হবে কি? ইফ আই ওয়ার বিজি। আশা করি বুঝতে পেরেছো। 9 নাম্বার বলা হচ্ছে এডুকেশন ড্যাশ হাউ টু আর্ন ওয়েল এন্ড হাউ টু স্পেন্ড ওয়েল। আচ্ছা, এডুকেশন এর কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, ওকে, এডুকেশনের কাজ কি? শিক্ষা দেওয়া, অর্থাৎ এখানে টিচ হবে। এবং আমরা আরেকটা বিষয় জানি যে কিছু কিছু ভার্ব আছে যাদের পরে হাউ ব্যবহৃত হয়, হাউ এর পরে ইনফিনিটিভ, অর্থাৎ কিছু ভার্বের পরে সরাসরি ইনফিনিটিভ ব্যবহার করা যায় না, হাউ দিয়ে তারপর ইনফিনিটিভ। সে ভার্বগুলো কি কি? যেমন নো আছে, শো আছে, টিচ আছে। আমি আবার বলছি, নো, শো, টিচ, এই তিনটা ভার্বের পরে সরাসরি ইনফিনিটিভ ব্যবহার করা যায় না, হাউ দিতে হয় তারপরে ইনফিনিটিভ। অর্থাৎ এখানে যেহেতু হাউ এর পরে ইনফিনিটিভ আছে, তার মানে নিশ্চয়ই বুঝতে হবে যে আগে ভার্বটা অবশ্যই টিচ হবে, এটা বাদে বাকি কোনো ভার্বই অ্যাপ্রোপ্রিয়েট না। 10 নাম্বার, আই নিড ড্যাশ টু দ্য ইংলিশ ডিপার্টমেন্ট। আই নিড টু গো, আমরা জানি যে নিডের পরে ইনফিনিটিভ হয়, তাই না? টু প্লাস ভার্ব, এই জন্য এখানে টু গো হবে। 11 নাম্বার, ক্যান ইউ টেল মি হোয়ার ইট ইজ। আচ্ছা, এখানে কিন্তু এ নাম্বার আনসার হোয়ার ইট ইজ। প্রশ্ন হচ্ছে কেন? আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজকে যখন লিখতে হয় তখন কিন্তু প্রথমে ক্লজ মার্কার, এখানে ক্লজ মার্কার হচ্ছে হোয়ার, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইট, এরপরে ভার্ব, ভার্ব কি? ইজ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে বি নাম্বার কেন হইল না? বি নাম্বার হইল না কারণ এই যে ক্যান ইউ টেল মি, এটা কিন্তু প্রশ্ন বোঝাচ্ছে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ দ্বারাই কিন্তু সেন্টেন্স ইন্টারোগেটিভ না অ্যাসার্টিভ এটা চেনা যায়। এই যে ক্যান দিয়ে যেহেতু শুরু হচ্ছে, তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হবে, অর্থাৎ শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। 12 নম্বর, হার্ভার্ড ড্যাশ এ স্কুল ফর মেন বাট নাও ইট ইজ কো-এডুকেশনাল সার্ভিং অ্যাজ ম্যানি ওমেন অ্যাজ মেন। অর্থাৎ বলা হচ্ছে হার্ভার্ড একসময় শুধুমাত্র পুরুষদের জন্য একটা বিশ্ববিদ্যালয় বা স্কুল ছিল, কিন্তু এখন এখানে সহশিক্ষা, অর্থাৎ নারী পুরুষ সবাই পড়াশোনা করতে পারে এবং অনেক ওমেন এবং অনেক নারীরা পুরুষদের মতো কাজ করতে এখানে। এখন প্রশ্ন হচ্ছে যে
অতীতকালের কোনো মানে ঘটনা বর্ণনা করতে আমরা কি করি, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম। যেমন এখানে ইউজ টুর পরে বি, এটা তার আমরা যেমন আই ইউজ টু গো, ইউ ইউজ টু প্লে, শি ইউজ টু কাম, অর্থাৎ ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে। তার মানে এখানে বি নাম্বারটা সঠিক। 13 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট অ্যাজিউমস দ্যাট দেয়ার ড্যাশ লং টার্ম ক্লাইমেট চেঞ্জেস ইন মেনি এরিয়াস ডিউরিং দ্য পাস্ট। আচ্ছা, অতীতকালের কোনো ঘটনা বর্ণনা করতে আমরা মাস্টের পরে পারফেক্টটি ব্যবহার করতে পারি। প্রশ্ন হচ্ছে যে পারফেক্টিভ কি জিনিস। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাভের পরে ভিতরি, এটাকে বলা হয় পারফেক্টিভ। যেমন সে অবশ্যই কাজটা করিয়া থাকিবে, হি মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হ্যাঁ, সে অবশ্যই যেয়ে থাকিবে, হি মাস্ট হ্যাভ গন দেয়ার। এরকম আর কি, আমরা অতীতকালীন কোনো ঘটনা বর্ণনা করতে মাস্টের পরে পারফেক্টিভ ব্যবহার করতে পারি। এই জন্য একমাত্র এ নাম্বার সঠিক আনসার। 14 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বলা হচ্ছে সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। এ নাম্বার সঠিক। প্রিফারের পরে আমরা জানি যে যদি দুইটা জিরান থাকে মাঝখানে টু বসে। যেমন আই প্রিফার রিডিং, আই প্রিফার, রহিম প্রিফার রিডিং টু রাইটিং। ওকে, বি নাম্বার কি ভুল? বি নাম্বার ভুল, রহিম প্রিফারস টু রিড। এখানে কিন্তু এরপরে দুইটা ইনফিনিটিভের ক্ষেত্রে কিন্তু রাদার দ্যান বসে, অর্থাৎ এখানে বাট নট বসবে না, রাদার দ্যান বসবে। সি নাম্বার, রহিম প্রিফার টু রিড, দেন হবে না, এখানে রাদার দেন হবে, কারণ দুইটা ইনফিনিটিভ থাকলে প্রিফারে পরে রাদার দেন হয়। এরপরে রহিম প্রিফার টু রিডিং দেন, এখানে আমরা জানি যে প্রিফারের পরে কিন্তু দেন বসে না, এটা খেয়াল করবা, প্রিফারের পরে টু ব্যবহৃত হয়। ওকে, 15 নাম্বার, ডু ইউ থিঙ্ক শি ইজ ম্যারিড? তুমি কি মনে করো সে বিবাহিত? He must not be. She hasn't got a ring on her finger. বলা হচ্ছে না, সে অবশ্যই বিবাহিত না। এই যে মাস্টের পরে ভার্বের বেস ফর্ম বি, তো সে অবশ্যই বিবাহিত না, কারণ তার হাতে কোনো তার হাতে কোনো আংটি নেই। ওকে, বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক শি ইজ ম্যারিড, এখানে আসলে শি এর জায়গায় ই হবে, মানে হি এর জায়গায় শি হবে এখানে। তো এখানে কি বলা হচ্ছে যে হি মাস্ট নট বি, সে অবশ্যই, সে মেয়েটা অবশ্যই বিবাহিত না, কারণ তার হাতে কোনো আংটি নেই। ওকে, তার মানে বর্তমানের কোনো পরিস্থিতি দেখে আমরা যদি ভবিষ্যৎ সম্পর্কে মানে মানে কোনো মন্তব্য করতে চাই, সেক্ষেত্রে এই মাস্টের পরে পারফেক্টিভ। ঠিক আছে, যেমন সে ইজ ক্রাইং, সে কাঁদছে, তার মানে অবশ্যই সে শিক্ষিত, অবশ্যই সে দুঃখিত, তাহলে কি হবে, সি মাস্ট বি উইক, সি মাস্ট বি উইক, অথবা সি মাস্ট বি স্যাড, অথবা সি মাস্ট বি সরি। তাহলে আমরা মাস্ট এরপরে ভার্বের বেস ফর্ম, এটা মাথায় রাখবো। আর যেহেতু এখন প্রশ্ন হচ্ছে যে সি নাম্বার কেন হইল মাস্ট বি হচ্ছে, কারণ হচ্ছে যে এখানে কিন্তু বলাই হচ্ছে যে তার আঙুলে যেহেতু কোনো আংটি নেই, তার মানে নিশ্চয়ই সে বিবাহিত হবে না, অবশ্যই সে বিয়ে করেনি, এটাই বোঝাচ্ছে। 16 নাম্বার, দিস ইজ দ্য লেটার হুইচ আই ড্যাশ টু ব্রিং ইয়েস্টারডে। এ নাম্বার আনসার, হুইচ আই ওয়াজ সাপোজ টু। এই যে বি সাপোজ টু, অর্থাৎ কোনো কিছু করার কথা এরকম যদি হয়, সেক্ষেত্রে বি সাপোজ টু হয়, অর্থাৎ ওয়াজ এখানে বি ভার্ব আর সাপোজ তো আছেই, এরপর টু ব্রিং। যেমন আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, ইউ আর সাপোজ টু কাম হিয়ার, তোমার এখানে আসার কথা। ওকে, যেমন বি নাম্বার ভুল কি, এখানে সাপোজ হবে না, ভার্ব ভি থ্রি হবে, অর্থাৎ সাপোজড। আবার সি নাম্বার, এখানে সাপোজের পরিবর্তে সাপোজড হবে, ডি নাম্বার তো হচ্ছে না, একমাত্র সঠিক আনসার এ নাম্বার। 17 নাম্বার, দ্য প্রাইসেস অফ রাইস আর, চাউলের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে সি নাম্বার রাইজিং, রাইজ মানে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ চাউলের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এ নাম্বার রেইজিং, অর্থ রেইজ মানে হলো উত্তোলন করা, বৃদ্ধি করা, হচ্ছে না। বি নাম্বার এত ভি থ্রি, রাইজ রোজ রাইজেন, তো এক্ষেত্রে আর এর পরে এভাবে তো ভি থ্রি বসবে না, তখন তো প্যাসিভ হয়, কিন্তু এটা কিন্তু প্যাসিভ না। আচ্ছা, ডি নাম্বার রেইজ, আর এর পরে, রেইজ মানে উত্তোলন করা, এই আর এর পরে এভাবে কিন্তু রেইজ বা ভি থ্রি বসবে না। ওকে, অ্যাক্টিভ সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি বসে।
তাহলে একমাত্র সঠিক আনসার 17 সি নাম্বার, কারণ এই রাইজিং শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। 18 নম্বর, হি ড্যাশ টু ড্যাশ ইন খুলনা। আনসারটা দেখি, হি ইউজ টু লিভ ইন খুলনা। আমরা জানি যে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, আমি আবার বলছি, আমরা জানি যে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, এই জন্য এখানে এই ইউজ টু এরপরে লিভ, এটাই কিন্তু একমাত্র সঠিক অপশন। 19 নম্বর কি বলা হচ্ছে যে হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন। হ্যাড আই বিন মানে হচ্ছে ইফ আই হ্যাড বিন, অর্থাৎ এটা কিন্তু ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি যে ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে প্রিন্সিপাল ক্লজ কি হয়, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে ভি3। তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এর পরে ভি3 যদি চিন্তা করি তাহলে একমাত্র ডি নাম্বার সঠিক, কারণ উড হ্যাভ এর পরে অ্যাকসেপ্টেড ভি3। 20 নাম্বার, র্যাকেট টেনিস। র্যাকেট দিয়ে টেনিস খেলা হয় র্যাকেট দিয়ে। অনুরূপভাবে সি নাম্বার যদি আমরা আনসার ধরি, ক্রিকেট খেলা হয় ব্যাট দিয়ে। এটা কিন্তু অনেক মিলে যায়। আমি আবার বলছি যে অ্যানালজির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওয়ার্ড মিনিংটা জানা লাগবে, না হলে এটা বোঝাটা কষ্ট হয়ে যাবে। আমি আবার বলছি রিলেশনটা, যে টেনিস দিয়ে, র্যাকেট দিয়ে টেনিস খেলা হয়, ব্যাট দিয়ে ক্রিকেট খেলা হয়। 21, দ্য অ্যান্টোনিম অফ প্লাস্টিসিটি, অর্থাৎ প্লাস্টিসিটির বিপরীত কি, রিজিডিটি। প্লাস্টিসিটি অর্থ হচ্ছে ঢিলে, স্থিতিস্থাপকতা, অর্থাৎ যেটা লম্বা করা যায়, সহজে সহজে বাঁকানো যায়, এটাকে প্লাস্টিসিটি বলে। কিন্তু রিজিডিটি মানে কি, কঠোরতা, দৃঢ়তা। অর্থাৎ এই প্লাস্টিসিটির বিপরীত কিন্তু একমাত্র রিজিডিটি হয়। ওকে, 22 নাম্বার, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং, অর্থাৎ নিচের সেন্টেন্স থেকে সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করতে বলছে। এগ্রি টু, কোন প্রস্তাবে রাজি হওয়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এগ্রি টু ব্যবহৃত হয়। আমি আবার বলছি, কোন প্রস্তাবে কোনো ব্যক্তির সাথে যদি রাজি হওয়া বোঝায় তখন এগ্রি উইথ, যেমন আই এগ্রি উইথ ইউ। কিন্তু ব্যক্তির আচরণ বা ব্যক্তির প্রস্তাবে যদি রাজি বোঝায় সেক্ষেত্রে এগ্রি টু হয়। ওকে, 23 নাম্বার, হিজ সিস্টার ফাইনালি ড্যাশ পেশেন্স and lost temper. His sister finally ran out of patience. Run out of মানে নিয়ন্ত্রণ হারানো, and lost temper. His sister finally ran out of patience. তার বোন অবশেষে মানে ধৈর্য ধরে রাখতে পারলো না, অস্থির হয়ে গেল। and lost temper, ওকে, এবং মেজাজ হারিয়ে ফেললো। তাহলে অপশনগুলো যদি আমরা বিচার করি, এই ডি নাম্বারটাই সঠিক। 24, only those who are not serious to their success work by fits and starts. এখন দেখো বলা হচ্ছে only those who are not serious to their success, যারা তাদের সফলতার প্রতি উদাসীন অর্থাৎ সিরিয়াস না, তাহলে ওয়ার্ক বাই ফিটস এন্ড স্টার্টস, তারা কাজ করে এলোমেলো কাজ। বাই ফিটস এন্ড স্টার্টস শব্দের অর্থ হচ্ছে, এই ফ্রেজের অর্থ হচ্ছে এলোপাতাড়ি বা এলোমেলো। তাহলে এক্ষেত্রে এটা ছাড়া কিন্তু আর কোনোটাই হয় না, কারণ এক্ষেত্রে আমাদের মুখস্থ রাখা লাগবে যে বাই ফিটস এন্ড স্টার্টস, এই ফ্রেজটা খুব বহুল পরিচিত ফ্রেজ এবং এটার অর্থ হচ্ছে এলোমেলো বা এলোপাতাড়ি। 25 নম্বর, দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু। ইকোলজি মানে আমরা জানি যেটা পরিবেশ সংক্রান্ত, বাস্তু সংক্রান্ত। ইকোলজিক্যাল এটা কিন্তু এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের সাথে রিলেটেড। 26 নাম্বার, ফাইন্ড আউট দ্য এরর, বলা হচ্ছে যে কোনটা ভুল, এটা খুঁজে বের করা হচ্ছে। এখানে ভুল হচ্ছে ইট, কেন, এটা কি বলে পিন পয়েন্ট এরর। এবং দেখো এখানে অল দ্য ফ্লাইজ, ফ্লাইজ মানে কিন্তু মাছি, তাহলে এই মাছির প্রোনাউন কিন্তু ইট হয় না, দে হয়, অর্থাৎ এখানে ইটের পরিবর্তে দে দিলে আনসারটা সঠিক হতে পারত। 27 নাম্বার, হুইচ অফ দিস ওয়ার্ডস ইজ মিসস্পেলড, অর্থাৎ এক্ষেত্রে সঠিক ভুল বানান খুঁজতে বলছে। এই যে ভুল বানান ডি নাম্বার, কারণ এখানে ডেলিগেট DELE হবে, অর্থাৎ আই এর জায়গায় ই হবে, ডেলিগেট। আর বাকি বানানগুলো কিন্তু সঠিক। 28 নাম্বার, টুডে a great number of new medicines
eradicate disease before they become to our spread। এখানে মূলত চাওয়া হচ্ছে যে eradicate এই শব্দটা কিন্তু আন্ডারলাইন করা আছে, অর্থাৎ এই শব্দটা এর অর্থ কোথায় আছে। যেমন eradicate মানে হচ্ছে মুছে ফেলা বা নির্মূল করা, উইপ আউট অর্থ হচ্ছে মুছে ফেলা বা নির্মূল করা। 29 number, adolescents are different both from young children and adults. What does the sentence imply? এটা কিন্তু একটা টেক্সচুয়াল প্রশ্ন। Adolescents have their own characteristics. টেক্সট বইটা পড়লে বুঝতে পারবা। 30 number, which of the following is the positive development of an adolescent? বলা আছে যে নিচের কোনটা একটা অ্যাডোলেসেন্স বা কিশোর তার হাবোধক বা ইতিবাচক উন্নয়ন কোনটা? এক্সপিরিয়েন্স অফ ফিজিক্যাল এন্ড মেন্টাল, এক্সপিরিয়েন্স অফ ফিজিক্যাল এন্ড মেন্টাল, এটা থাকলে মোটামুটি ওকে। আচ্ছা, এক্সপিরিয়েন্স অফ ফিজিক্যাল এন্ড মেন্টাল, এটা অ্যান্সার হবে। আচ্ছা, এক্ষেত্রে 31 নাম্বার, পুট দ্য 4 স্টেজেস অফ গ্রোথ ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। অর্থাৎ এই যে বিভিন্ন ক্রোনোলজিক্যাল অর্ডার এখানে দেওয়া আছে, ওকে, বয়সের যে অর্ডার দেওয়া আছে এটা কোনটা আগে হবে কোনটা পরে। যেমন প্রথমে ইনফ্যান্সি, এরপরে আর্লি চাইল্ডহুড, এরপরে লেটার চাইল্ডহুড, এরপর অ্যাডোলেসেন্স। অর্থাৎ প্রথমে একেবারেই যে শিশু যেটা ইনফ্যান্সি, এরপর আর্লি চাইল্ডহুড একটু একটু বগল যখন হয়, এরপর লেটার চাইল্ডহুড মানে শিশু থেকে যখন কিশোর হয়, এন্ড অ্যাডোলেসেন্স তরুণ। এটা হলো টেক্সচুয়াল প্রশ্ন, এটা মনে রাখবা। 32 নাম্বার, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ম্যাটারনাল মর্টালিটি? এখানে ম্যাটারনাল মর্টালিটি বলতে বোঝাচ্ছে ডেথ অফ দ্য প্রেগনেন্ট ওমেন, অর্থাৎ গর্ভবতী মহিলাদের মৃত্যু। ওকে, অর্থাৎ সে মা হতে যে যখন মারা যায় এটাকে বলে ম্যাটারনাল মর্টালিটি, অর্থাৎ ডেথ অফ দ্য প্রেগনেন্ট ওমেন। 33 নাম্বার, বাই হুইচ ওয়ার্ডস ইজ দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্ল ক্যারেক্টারাইজড ইন বাংলাদেশ? অর্থাৎ আমাদের দেশে যারা কিশোরী আছে তাদেরকে কি হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? ইনইকুয়ালিটি এন্ড সাবঅর্ডিনেশন। আমরা জানি যে আমাদের দেশে যারা কিশোরী আছে তাদের সাথে কিন্তু বৈষম্য করা হয়, ইনইকুয়ালিটি অর্থাৎ তাদের ক্ষেত্রে অসম আচরণ করা হয়, এন্ড সাবঅর্ডিনেশন অর্থাৎ তাদের কাছ থেকে চাওয়া হয় যে তারা অনুগত থাকবে, কোনো কথা বলতে পারবে না, ডিসিশন মেক করতে পারবে না। অর্থাৎ এটা কিন্তু টেক্সট বুকের প্রশ্ন, সি নাম্বার আনসার। 34 নম্বর, ডাউরি স্ট্যান্ডস ফর, অর্থাৎ ডাউরি বলতে কি বোঝায়? The dowry বলতে কি বোঝায়? রিমেম্বার, the money or property demanded by the bridegroom from the bride's family। অর্থাৎ এই যে বরপক্ষের কাছ থেকে কন্যাপক্ষের পরিবারের মানে কন্যাপক্ষের পরিবারের কাছ থেকে বরপক্ষ যে জোর করে যে সম্পদ চেয়ে যে সম্পদ বা টাকা পয়সা নেয় এটাই হচ্ছে ডাউরি, অর্থাৎ এটাকে বাংলা বলতে পারি যৌতুক। 35 number, according to the passage in the in-laws house, many girls fall a victim to maltreatment। অর্থাৎ এই প্যাসেজ তোমাদের টেক্সট বইয়ে যে প্যাসেজ আছে এই প্যাসেজে বলা আছে যে অনেক মেয়েরা কিন্তু শ্বশুর বাড়িতে যে এই খারাপ আচরণের শিকার হয়, ফলে ভিকটিম টু maltreatment, খারাপ আচরণের শিকার হয়, অর্থাৎ তার সাথে অশোভন আচরণ করা হয়, অর্থাৎ খারাপ আচরণ করা হয়, এই জন্য বি নাম্বার আনসার। 36 নম্বর, কন্ট্রাসেপশন মানে কি? কন্ট্রাসেপশন আমরা জানি যে জন্ম নিরোধ, অর্থাৎ সন্তান জন্ম বন্ধ রাখা, অর্থাৎ অবস্ট্রাকটিং চাইল্ড বার্থ, শিশু জন্মকে প্রতিহত করা বা ব্যাহত করা। 37 নম্বর, ডোর ফেস্ট এর অর্থ কি? হার্শ বা কড়া। তাহলে ডোর ফেস্ট এটা মনে রাখবো, এর অর্থ হচ্ছে কড়া বা রুড়ো বা হার্শ। এরপরে যে বাকি অপশন গুলো আছে, যেমন ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ, কেয়ারিং মানে হলো যত্নশীল, অর্থাৎ এখানে জি নাম্বারই সঠিক আনসার। 38 নম্বর, ব্লেকস স্কুল বয় ইজ ড্যাশ উইথ হিজ স্কুল। তাহলে কি বলা হচ্ছে? ব্লেকস স্কুল বয় ইজ ড্যাশ উইথ হিজ স্কুল, অর্থাৎ উইলিয়াম ব্লেকের এই স্কুল বয় কবিতা থেকে নেওয়া যে স্কুল বয় সে কিন্তু তার স্কুলে খুব অসুখী অনুভব করে, আনহ্যাপি। 30 number, oh father and oh mother, oh father and mother is an example of an
অ্যাপোস্ট্রফি। প্রশ্ন হচ্ছে অ্যাপোস্ট্রফি কেন হলো? অ্যাপোস্ট্রফি হলো আহ কোন ব্যক্তি মৃত অথবা অনুপস্থিত, আমি আবার বলছি যে কোনো ব্যক্তি মৃত অথবা অনুপস্থিত, এরকম ক্ষেত্রে তাকে এমন ভাবে যদি উপস্থাপন করা হয় যেন সে আমার সামনে আছে এবং আমার কথা শুনছে, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। ওকে, তার ও ফাদার অ্যান্ড মাদার বলেছে, ও বাবা ও মা, অর্থাৎ তার বাবা মা কিন্তু তার সামনে নেই, এই জন্য তারা অনেক দূরে, এই জন্য, এবং কিন্তু এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যেন তার কথা শুনতে পাচ্ছে, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। 40 নাম্বার, শিল্পী জয়েন্ট ড্যাশ এম্পাওয়ারমেন্ট গ্রুপ আফটার হার ম্যারেজ। এটা লাস্ট প্রশ্ন। তাহলে শিল্পী জয়েন্ট লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ আফটার হার ম্যারেজ, অর্থাৎ সে নারী উন্নয়নের জন্য কাজ করে যে গ্রুপটা, তার বিবাহের পরে শিল্পী সেই স্থানীয় সেই গ্রুপে জয়েন করলো। কারণ, তো প্রিয় বন্ধুরা, আশা করি আলোচনা ভালো লেগেছে এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। এর পরের ভিডিওগুলো অর্থাৎ পরের মডেল গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।